আসসালাম, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো ভাইয়া চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমাদের গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায়টা আসলে কম বেশি সবার কাছে কঠিন লাগে এবং যে অধ্যায়ের সৃজনশীল যদি আসে তাহলে কিন্তু অ্যান্সার দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। এবং তারই সাথে বলতে গেলে যে তোমরা এই অধ্যায়টাকে ভয় পাও, শুধু সৃজনশীল না, তারই সাথে সাথে হচ্ছে এমসিকিউ গুলো তোমরা ভয় পাও। সেই অধ্যায়টার নাম হচ্ছে কিন্তু বৃত্ত। এবং এই বৃত্ত অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে কিন্তু কোশ্চেন আসে, প্রত্যেকটা বোর্ডে এমসিকিউ সৃজনশীল আসে। তো সেই অধ্যায়টা শুরু করতেছি। তো সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, আজকে হচ্ছে বৃত্ত অধ্যায়ের প্রথম ক্লাস, আজকে হচ্ছে শুরুর যেই ক্লাসটা। এবং আজকের এই শুরুর ক্লাসে আমরা কিছু বেসিক শিখবো এবং তারই সাথে সাথে আমরা উপপাদ্য গুলা করবো। সো বেসিকের পরেই উপপাদ্য, সো ধাপে ধাপে কিন্তু আমরা সবকিছু শিখবো। ওকে, তো সবাই একটু ভাইয়ের ক্লাসে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। দাঁড়াও, সবাই আসো, আমি তারপর কথা বলতেছি। সবাই আসো আগে। ওকে, আসো আগে। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছো? ভালো থাকবে কেমনে? বৃষ্টি পড়লে এমন পড়া পড়ে বুঝছো, মানে একেবারে কি বলবো। আর বৃষ্টি যখন আসে না তখন খালি গরম আর গরম, গরম আর গরম। এই বিষয়টা হচ্ছে কিন্তু এরকম। স্যার, আমি আপনার নিউ স্টুডেন্ট। ওকে, তোমাকে স্বাগতম জানাচ্ছি। এমডি সাকিব, ওয়েলকাম। আচ্ছা স্যার, আবার চলে আসছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ফিজিক্সের ক্লাস দিবেন না? ফিজিক্সের লাইভ ক্লাস নিলাম দিয়ে আজকে। দেখো না তুমি কোথায় ছিল? এই লাইভ ক্লাস করাই তোমাদের এখানে আসছে। আজকে চতুর্থ অধ্যায় কাজকর্মতা শক্তি অধ্যায়ের উপর লাইভ ক্লাস নিছি। তো ফাইনাল ক্লাস ছিল আজকে। কই ছিল তুমি? হি 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 হি। চলে আসছো সবাই? স্যার, আপনার বাসা মির্জাগঞ্জের কোথায়? আমার বাসা মির্জাগঞ্জ থেকে চাটিবনিয়া। তুমি মির্জাগঞ্জ চিনো? কে এম নাই ফিজিক্সের চ্যাপ্টার 11 খন। ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভালো আছো তোমরা? সবাই সুস্থ আছো? হায়ার ম্যাথের ক্লাস কালকে, কালকে বাবা, ইনশাল্লাহ কালকে। কালকে বাবা, কালকে ভাইয়া, কালকে বাবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবার রিপ্লাই দিচ্ছি আমি। কে এম নাইম স্যার, আমি মির্জাগঞ্জের। কি বলো তুমি মির্জাগঞ্জ স্যার? কে এম নাইম, দেখি মির্জাগঞ্জে কোথায় তুমি? মির্জাগঞ্জে আজকে তো মির্জাগঞ্জে আসলাম। তুমি কোন স্কুলে পড়ো সেটা একটু বলো তো, কোন স্কুলে পড়ো জানাও তো। এফসি তানভীর আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি শুরু করব বৃত্ত অধ্যায়টা। স্যার, আমি মির্জাগঞ্জ ভয়াং এ। ও ভয়াং, ভয়াং রয়েছে কোথায়? ভয়াং কাছাকাছি আছে। হুম, ওকে ভাইয়া। ভাইয়া পরিসংখ্যান অধ্যায়টা করাইলে ভালো হতো। ঠিক আছে, করাবো না, তাতেই করাবো না। ওকে ভাইয়া, রেডি। আচ্ছা ভাইয়ারা, আপুরা কোথায়? তোমরা অনেকে বলতেছে যে ভাই আপনি শুধু ভাইয়া 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 বলেন, আমরা দোষ করলাম কি? আপুরা কোথায় তোমরা, একটু সাড়া দাও। ভাইয়া আমি মাদ্রাসা বোর্ডে পড়ি, আমি কি আপনার কোর্সে করতে? অবশ্যই, কেন পারবেন না, একই তো সেম। ঠিক আছে, আপুরা নাই এখানে মনে হয়। ভাইয়া আমার অনেক ক্লাস মিস হয়েছে সিরিয়ালে। সিরিয়ালি তোমার হচ্ছে আমি সাজাই দেবো অনেক গ্রুপে, এছাড়াও তোমরা ওয়েবসাইটে গেলে পাবা যদি অ্যাড করা হয়ে থাকে। লেটস গো, তাহলে আমরা শুরু করতে পারি। ফার্স্টে প্রথমত আসি আমরা একটু। প্রথমত
আমরা আজকে বৃত্ত অধ্যায়টা শুরু করলাম, যেই বৃত্ত অধ্যায়টা তোমাদের সবার কাছে কঠিন লাগে, যেটা আমি শুরু থেকে কিন্তু বলে আসছি। এই যে আছি শিখা, ওকে, রাগ করে আসছো নি তোমরা? মনে হয় রাগ করে আস, শুধু বলি ভাইয়া 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 ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাগ করো না। আপুরা রাগ করো না। হ্যাঁ, দেখো বৃত্ত অধ্যায়টা শুরু করব। সো শুরুর মোমেন্টটা থাকবে হচ্ছে তোমার বেসিক। বেসিক মানে কি, বৃত্ত নিয়ে আমি একটু বেসিক মানে খুঁটিনাটি বিষয় মানে তোমাদের সাথে আলোচনা করব। আমি যদি বলি এটা কি, বলবো একটা গোল্লা ডিমের মতো দিচ্ছেন, একটা বলের মতো হয়েছে, ফুটবল বা ক্রিকেট বলের মতো। আমরা যদি বলি এটার যদি মাঝখানে একটা বিন্দু দিই, এটাকে কি বলে? কেন্দ্র বলে। মাঝখানে আমি যদি বিন্দু দিই তখন এটা পুরোটা বৃত্ত হয়ে যায়, বাট মাঝখানে যদি আমি একটা বিন্দু দিই এটাকে বলা হয় তোমার কেন্দ্র। এটাকে কি বলে ভাইয়া? কেন্দ্র বলে। কি বলে ভাইয়া? এটাকে কেন্দ্র বলে। মনে রাখবা, কেন্দ্র দিয়া তুমি যদি যে কোনো দিকে যাও ভাইয়া, যে কোনো দিকে এইটাকে বলা হয় তোমার ব্যাসার্ধ। এটাকে বলা হয় ব্যাসার্ধ। এখন তোমাদের মনে একটা ছোট প্রশ্ন, যে ভাই বলবা যে সপ্তম অধ্যায় শুরু করলেন দি, সপ্তম অধ্যায় বেসিক শিখাইছেন, এমসিকিউ করাইছেন, আর এখন সৃজনশীল করাইবেন না? হ্যাঁ, সপ্তম অধ্যায় তোমাদের যদি সৃজনশীল করাইতে যাই, আমার আইকা তোমাদের দেখান লাগবে, যেটা আমি বেসিকই তোমাদেরকে দেখাইছি। এছাড়াও সৃজনশীলে আমি পরবর্তীতে নেক্সট টাইম তোমাদের আমি মানে হচ্ছে একটা রেকর্ড ক্লাস করে আমি দিব না, কারণ আঁকা জাকা তো লাইভে সম্ভব না। সো তোমাদের আইকা সুন্দরভাবে দেখান লাগবে, যেটা আমি বেসিকে আমি দেখাইছি, আইকে সুন্দরভাবে দেখাইছি, তারপর সৃজনশীল আমি দেখাবো না। ওকে, আচ্ছা এই পয়েন্ট এখানে একটু আসি। বৃত্তের কেন্দ্র দিয়া তুমি যদি যে কোনো দিকে যাও এটাকে বলা হয় ভাইয়া ব্যাসার্ধ। যে ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? আর দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। এই পয়েন্ট বোঝো, তাহলে তুমি, আমি যদি বলি একটু ছোট্ট করে যদি বলি, আমি যদি বলি এই যে বৃত্তের কেন্দ্র, আমি যদি এখান দিয়ে যদি এখানে যাই এটাকে কি বলে? ব্যাসার্ধ। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। আমি যদি এখান থেকে এদিকে যাই ব্যাসার্ধ, এখান থেকে কেন্দ্র দিয়ে এদিকে যাই ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ 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 ব্যাসার্ধ, সব হয়েছে ব্যাসার্ধ। মাথায় থাকবে? এবার মাথায় ঢুকবে? এখন যদি তোমাকে এমসিকিউতে বা সৃজনশীল যদি এভাবে একটা বৃত্ত দিয়া এভাবে দিল, এখন বলবে ভাইয়া এটা আবার কি? হ্যাঁ, এটা তো ভাইয়া পড়ায় নাই, এটা জানি কি, এটা এভাবে দিবে। ও একটা কেন্দ্র, ও থেকে এই পর্যন্ত টানবে, ধরো এটা হচ্ছে তোমার এ। হ্যাঁ, ধরো এরপরে এভাবে দিয়া এভাবে দিল। এখন আমি তোমাদের সাপোজ পড়ানো শুরু করলাম, এখন আমি বললাম এখন এই ও এটা কি? অনেকে বলবে ভাই ও এটা কি, এটা তো বুঝলাম না, এটা তো ওই সমকোণী ত্রিভুজ, এটা ওই অতিভুজ। কেন এটা অতিভুজ? কে এটা ব্যাসার্ধ না? কারণ কেন্দ্র দিয়া তুমি যে কোনো দিকে গেলে এটাকে বলা ব্যাসার্ধ। তুমি যদি কেন্দ্র দিয়ে এখানে আসো ব্যাসার্ধ। আমার কথা ক্লিয়ার? তাহলে কেন্দ্র দিয়া তুমি যদি যে কোনো দিকে যাও সেটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। ওকে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছ? তাহলে কেন্দ্র দিয়ে যদি তুমি যে কোনো দিকে যাও এটাকে বলা হয় তোমার কি? ব্যাসার্ধ। একটু ভালো করে শেখার ট্রাই করবা ভালোভাবে। তাহলে কেন্দ্র দিয়ে ধরো আমি এই দিকে গেলাম, এটাকে বলা হয় ব্যাসার্ধ, যেটাকে আমরা কিন্তু আর দ্বারা প্রকাশ করতে পারি। এখন মনে রাখবা, বৃত্তের একটা প্রান্ত থেকে অপর আর একটা প্রান্ত, সেটা যদি কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের এক প্রান্ত, আমি আবার বলি কথাটা, বৃত্তের একটা বিন্দু থেকে অপর আর একটা বিন্দু, বা বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারো। বৃত্তের এক বিন্দু থেকে অপর বিন্দু যদি সেটা কেন্দ্র দিয়ে যায়, পুরাটাকে ভাইয়া কি বলা হয়? ব্যাস বলা হয়। কি বলা হয়? ব্যাস, যেটাকে কিন্তু 2r দ্বারা প্রকাশ করে। মানে কি, এই যে কেন্দ্র দিয়া এতটুকু আর, আবার কেন্দ্র দিয়া এতটুকু আর, তাহলে আর আর যোগ করলে 2r হয়। এজন্য দেখবা ব্যাসটা 2r দ্বারা প্রকাশ করে, আর ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। ওকে, একটু লেখো, খাতায় তোলো, এগুলো তোলো, প্র্যাকটিস করো, এখনই প্র্যাকটিস করো। ওকে স্যার, আপনার উচ্চতর গণিত কোর্সের দ্বিতীয় অধ্যায় শেষ, তারপরে মানে বীজগণিতিক রাশি অধ্যায় শেষ, আর হচ্ছে সম্ভবত স্থানাঙ্ক জ্যামিতি শেষ। হ্যাঁ, এই সামনে যাবো অনেক, এই শেষ হবে আস্তে আস্তে। ওকে ওকে, আমি জানি না শিওর কয়টা অধ্যায় শেষ হচ্ছে, আমি শিওরলি বলতে পারতেছি না। তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের কনসেপ্টটা ক্লিয়ার। এতটুকু তোমরা উঠেইছো। আচ্ছা, ব্যাস কতটুকু আর ব্যাসার্ধ কতটুকু? ফাইন। এবার আসি কিন্তু, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাসের ক্ষেত্রে মনে রাখবা শর্ত হইছে কেন্দ্র দিয়ে যাওয়া লাগবে।
বৃত্তের একটা বিন্দু থেকে অপর আর একটা বিন্দু যদি তোমার কেন্দ্র দিয়ে যায় ওটাকে বলা হয় ব্যাস। কিন্তু বৃত্তের একটা বিন্দু থেকে অপর আর একটা বিন্দু যদি কেন্দ্র ছাড়া যায়, কেন্দ্র ছাড়া যায়, কেন্দ্র ছাড়া যায়, আমি আবার বলি একটু লিখে নাও, ব্যাস বৃত্তের একটি বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত, অপর বিন্দু পর্যন্ত কেন্দ্র দিয়ে গেলে, কেন্দ্র দিয়ে গেলে তাকে ব্যাস বলে, যেই ব্যাসকে টুয়াইস আর দ্বারা প্রকাশ করে। তাহলে ব্যাস, তারপর হচ্ছে কি জ্যা, তাহলে জ্যা জিনিসটা কি সেম সংজ্ঞা, বৃত্তের একটি বিন্দু থেকে অপর একটা বিন্দু পর্যন্ত কেন্দ্র দিয়ে গেলে ছিল, এখন হইবে কি কেন্দ্র দিয়ে না গেলে, কেন্দ্র দিয়ে না গেলে, আটটা সবচেয়ে ওকে, এটাকে বলা হয় তোমার জ্যা। দেখো এখানে বৃত্তের একটা বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত আমি কিন্তু কেন্দ্র দিয়ে যাই না, তাহলে এটাকে আমি বলতে পারি জ্যা, এটাকে জ্যা। আবার এখান থেকে ধরো এখানে, তাহলে এটাও কি জ্যা, এখান দিয়ে এখানে জ্যা। ওকে, কাহিনীগুলো বুঝছো? তাহলে বৃত্তের একটা বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যদি আমি কেন্দ্র দিয়ে না যাই তাহলে, তাহলে কিন্তু ভাইয়া তোমার কি, তাহলে সেটা হয়েছে তোমার জ্যা বলে। এটাকে কি বলা হয়? জ্যা বলা হয়। কি বলা হয় ভাইয়া? জ্যা বলা হয়। কি বলা হয় ভাইয়া? জ্যা বলা হয়। ওকে, তাহলে একটু ছোট্ট করে কিছু শর্টলি আমি যদি বলি, আমি যদি তোমাদের কাছে এখন প্রশ্ন করি, ভাইয়া এটা হয়েছে তোমার একটা বৃত্ত, এটা হয়েছে কিন্তু ভাইয়া তোমার কেন্দ্র, একটু খেয়াল করো, আমি কোশ্চেন করলাম, ধরো এটা হচ্ছে তোমার ও এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমি যদি প্রশ্ন করি ভাইয়া এখানে এ থেকে বি পর্যন্ত এতটুকু কি বলতো? এ থেকে বি পর্যন্ত আমরা জানি বৃত্তের একটা বিন্দু থেকে অপর বিন্দু যদি কেন্দ্র দিয়ে যায় ওটাকে বলা হয় তোমার ব্যাস। তাহলে এ থেকে বি পর্যন্ত হচ্ছে ব্যাস, তাহলে এতটুকু হইবে ব্যাসার্ধ, এতটুকু হইবে ব্যাসার্ধ, হ্যাঁ এতটুকু ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ। এবার আমি যদি কোশ্চেন করি ভাইয়া এ থেকে সি পর্যন্ত কি, এটা হইবে জ্যা। কেন? কারণ আমরা জানি বৃত্তের একটা বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যদি কেন্দ্র দিয়ে না যায় সেটা হইবে তোমার জ্যা, তাহলে এইটাকে আমি বলতে পারি ভাইয়া তোমার জ্যা। এখন আমি যদি বলি জ্যা এর মাঝখানে এটা কি এই এতটুকু ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ হইবে না, কারণ ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, জ্যা এর অর্ধেক কি কখনো ব্যাসার্ধ হয়? হয় না। তবে কি হইবে? মধ্যবিন্দু হইবে, এটাকে আমি বলতে পারি মধ্যবিন্দু, জ্যা এর মধ্যবিন্দু, জ্যা এর মধ্যবিন্দু। কি বলতে পারি আমি? জ্যা এর মধ্যবিন্দু। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, কাহিনী শেষ? কাহিনী বুঝতে হইবে, বুঝো নাই? কাহিনী বুঝতে হইবে, না বুঝলে চলবে না। পয়েন্টে আসি এখন, আবার সেম বৃত্তের এটা একটা আমরা জানি কিন্তু কেন্দ্র ভাইয়া, মানে এই যে এটা হচ্ছে কিন্তু একটা কেন্দ্র। আর ধরো এটা হচ্ছে কি বলতো, এই এ আর বি এটা কি ভাইয়া? জ্যা, এটা সবাই বুঝছো। আমি যদি বলি জ্যা এর মধ্যবিন্দু কি এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ না, এটাকে আমি বলতে পারি ভাইয়া মধ্যবিন্দু। বাট দেখো এটা হচ্ছে ও, ও থেকে আমি যদি এ পর্যন্ত আনি, এই ও এ হয়েছে কিন্তু একটা ব্যাসার্ধ, কারণ কেন্দ্র দিয়ে গেলেই ব্যাসার্ধ। আবার আমি যদি বলি ও থেকে বি পর্যন্ত, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। ভাইয়া মনে রাখবা একটা বৃত্তের, খেয়াল করো, একটা বৃত্তের কেন্দ্র এ, কেন্দ্র দিয়া এখানেও যতটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু। তার মানে আমরা বুঝতে পারলাম বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেই দিকে যাও সকল ব্যাসার্ধই সমান। ধরো এখানে এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2। তাহলে আমি কিন্তু বলতে পারি এখানে ও এ সমান সমান ও বি। কেন ভাই? কারণ এইটা আর এইটা সেম, কারণ কেন্দ্র দিয়ে যে কোনো দিকে গেলে সেটা হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ অলওয়েজ সেম হয়। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার আসি এ বি হচ্ছে কিন্তু একটা জ্যা, জ্যা এর এইটা হচ্ছে ধরো মধ্যবিন্দু। সাপোজ ধরো এটা হচ্ছে তোমার এম একটা মধ্যবিন্দু। এখন ও থেকে এম পর্যন্ত আমি টানলাম, এইটাকে আমি বলতে পারি ভাইয়া তোমার লম্ব, এটাকে আমি বলতে পারি ভাইয়া তোমার লম্ব। এই যে ওএমটা হচ্ছে লম্ব। ভাইয়া বলতো এই ওএমটা লম্ব, লম্ব কার উপরে লম্ব বলতো? এই এ বির উপরে লম্ব। এই যে দেখো, ধরো এইটা হচ্ছে এ আর বি, এটার উপরে যদি আমি একটা দাগ দিই তাহলে এটা আমি বলতে পারি না এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, এখন লম্ব হওয়ার আবার কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে কি 90 ডিগ্রি হইতে হবে। দেখো এটা 90 ডিগ্রি কিনা, ধরো তুমি এটা মুছতে দিলা, একটু টানো, এটা কি 90 ডিগ্রি সমকোণী কিনা? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে লম্ব, আর না হলে না। তাহলে তুমি চিন্তা করো, একটু চিন্তা করো ভাইয়া, একটু চিন্তা করো যে ধরো এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে বি। এখন এটার উপর আমি যদি সোজা একটা দাগ দিই,
এটা হচ্ছে ভাইয়া তোমার লম্ব। এবং এটা লেখার সিস্টেম কি, লম্ব দেখো, জিনিসটা দেখো, এইটা আর এইটা সেম কিনা, এইটা সেম কিনা। হ্যাঁ, তাহলে ধরো এটা হচ্ছে তোমার ও এম, তাহলে আমি কিন্তু বলতে পারি এই ও এমটা লম্ব কার উপরে, লম্ব এবির উপরে লম্ব। তাহলে ও এম, এই লম্বের চিহ্ন কার উপরে ভাইয়া, এবির উপরে। খেলা বুঝছো? তাহলে জিনিসটা কিন্তু এখানে আমি এটাকে লিখতে পারি যে ভাইয়া এই ও এমটা লম্ব কার উপরে, লম্ব এই এবির উপরে। ওকে, এখানে যতটুকু পড়াইছি অতটুকু তোমরা বুঝছো কিনা, এখানে যতটুকু আমি তোমাদের বোঝানোর ট্রাই করতেছি ভাইয়া, এখানে যতটুকু তোমাদের বোঝানোর ট্রাই করতেছি ততটুকু তোমরা বুঝছো কিনা একটু আমাকে কাইন্ডলি জানাও তাড়াতাড়ি। এবং আরেকটা জিনিস আমরা জানলাম, লম্ব হওয়ার শর্ত হইছে তোমার সমকোণী হইতে হইবে। ধরো এটা সমকোণী, এটা সমকোণী, এবং সমকোণী সিস্টেম কি আমরা জানি কি, এক সমকোণে কত ডিগ্রি, এক সমকোণে কত ডিগ্রি ভাইয়া, 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। এক সমকোণে 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, পুরো মিললে 180। 180 চিন্তা করার দরকার নাই। তাহলে এটা যে লম্ব, এই লম্বটা সঠিক কিনা, এই যে লম্বটা, এই যে তোমার ওএমটা এবির উপর লম্ব, এটা সঠিক কিনা, এটা প্রমাণ করার জন্য আমার চেক করতে হবে এটা সমকোণী কিনা। সমকোণী মানে কি, এই যে ও এ এম, এইটা এই কোণটা সমকোণী কিনা, এই কোণটা সমকোণী কিনা, এক সমকোণী কিনা। আমরা তো এমনিতেই দেখতে পারতেছি, দেখো ও এ এম একটা সমকোণী ত্রিভুজ, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, ও এ এম এই একটা, আবার ও এম বি এই একটা, দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হইলে সেটা অবশ্যই 90 ডিগ্রি। हाँ, थैंक यू सो मच भैया আপুরা, थैंक यू सो मच। पानी पानी भैया, ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ। মানে আমি কিন্তু তোমাদের বেসিক শেখাচ্ছি, এবং মাথায় রাখো এই বেসিক যদি তুমি ধরতে না পারো, বেসিকে যদি সামথিং তুমি যদি দুর্বল থাকো, তাহলে কিন্তু ভাইয়া তুমি সৃজনশীল পারবা না, এমসিকিউ পারবা না। এবং এই যে বেসিকটা শিখাচ্ছি, কতটা এমসিকিউ তো তোমাদের জন্য মানে কতটা হেল্পফুল, শুধু এমসিকিউ না সৃজনশীলের জন্য বুঝতে পারবা সামনে। এবং এই বেসিকটা মাথায় ধরে রাখার চেষ্টা করবা, যখন আমি ওএম লম্ব এবি লিখবো তখন যেন দেখি না, তখন যেন বলতে দেখি না যে ভাইয়া বুঝি নাই, তাহলে কিন্তু খবর আছে। এই যে ওএম লম্ব এবি, এবার আমি যদি আমি বলি, আমি যদি লিখি ও এ সমান সমান ও বি, তখন জানি দেখি না যে বলতে যে ভাইয়া বুঝি না, এটা কেন, এটা বুঝো নাই কেন, কেন্দ্র দিয়ে যে কোনো দিকে গেলে সেটা হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সব জায়গায় সমান, এটাও যা এটাও তা, আমি লিখতে পারি না, এটা লিখতে পারি না। আমি আবারও বলি, যখন আমি যদি লিখি ধরো ও এম এ, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ সবসময় সমান, তাহলে আমি লিখতে পারি না কোন ও এম এ, মনে রাখবা কোন লেখার সময় মাঝখানে যে থাকে ওই জায়গাতে কোন হয়, মাঝখানে কি আছে এম, এখানে এম, তাহলে এম এর জায়গায় কোন সমান সমান কোন ও এম বি, ও এম বি সমান সমান আমি এক সমকোণ লিখতে পারি কি পারি না, হ্যাঁ পারি কি পারি না, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা আর এটা দোনোটাই কিন্তু সমান, কারণ দোনোটার মান হইছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমি দুইটা সমান লিখতে পারি। তো তখন আমি জেনে দেখি না যে ভাইয়া বলতে দেখি না যে ভাইয়া বুঝি নাই, জিনিসটা আসলে বুঝি নাই, এটা যেন আমি শুনি না। আবার আমি আর একটা পয়েন্ট বলি ভাইয়া, আমি কিন্তু বলছিলাম এই যে এবিটা হইছে জ্যা, কেন জ্যা, কারণ আমরা জানি বৃত্তের দুইটা বিন্দু যদি তারা পরস্পর যোগ করো কেন্দ্র ছাড়া যে কেন্দ্র দিয়া যদি না যায়, সেটা হচ্ছে তোমার জ্যা, বলছি না। তাহলে জ্যা এর মাঝখানে হচ্ছে তোমার মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু দুই পাশ কিন্তু সমান হয়, ধরো এম যতটুকু আবার বিএম ও কিন্তু ততটুকু, আমি কিন্তু লিখতে পারি এম সমান সমান বিএম, পারি কি পারি না, পারি কি পারি না বলো। এবং আমি কিন্তু এখানে লিখতে পারি, এই যে দেখো এখানে কিন্তু বলছি দুইটা সমকোণী ত্রিভুজ ও এম এ আর একটা ও এম বি, দুইটা সমকোণী ত্রিভুজের মাঝখান কিন্তু ও এম, তাহলে আমি কিন্তু বলতে পারি দুইটার ক্ষেত্রে ও এম সমান সমান ও এম, পারি কি পারি না, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি না, এই ত্রিভুজের ক্ষেত্রে ও এম, এই ত্রিভুজের ক্ষেত্রে ও এম, দুটোই তো এক জায়গাতে, তাহলে আমি লিখতে পারি না ও এম সমান সমান ও এম। আচ্ছা ঠিক আছে, এমনি নিয়ে ঠিক আছে, সমস্যা নেই। এখন আমাকে একটু কাইন্ডলি জানাও ভাইয়া, এই বেসিক টুকু যতটুকু বুঝাইছে বাড়তি লাগবে না ভাই, আমি যতটুকু বুঝাই এর বাড়তি পড়ার কোনো দরকার নেই, তোমার চাপ নেওয়ার দরকার নেই, যতটুকু বুঝাইছি অতটুকু তোমাদের মাথায় ঢুকছে কিনা, তাহলে আমি উপপাদ্যের ভিতরে যাবো, বাস আমার কথা সোজা, যতটুকু বুঝাইছি অতটুকু তোমার মাথায় ঢুকছে কিনা, তাহলে আমি উপপাদ্যের ভিতরে যাবো, তাড়াতাড়ি ফার্স্ট, তাড়াতাড়ি ভাইয়া ফার্স্ট 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 ফার্স্ট। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বুঝছো, এই বৃষ্টিতে নেট খুব খারাপ থাকে, নেটে খুব প্রচুর মানে ঝামেলা করে, একটু আমাকে জানাও ভাইয়া, জানাও বুঝছি ভাইয়া পুরা পিসিএম বুয়েট
বুঝছি, থ্যাংক ইউ। শয়ন ঘোষ, বুঝছি, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বুঝতে হবে, এবং আমি কিন্তু তোমাদের বেসিক খাওয়াইতেছি। এই যে এতক্ষণ যা বুঝাইছি সব হইছে বেসিক, এবং এই বেসিকটুকু সুন্দর মতন তোমাদেরকে খাওয়াইলাম এবং তোমরা সুন্দরভাবে খেয়ে ফেললা। ডান। এখন আসি আমরা মেইন অঙ্কে। বেসিক ক্লিয়ার? উপপাদ্য 17 বেসিক ক্লিয়ার হইলে উপপাদ্য 17, উপপাদ্য 17 তোমাদের বই থেকে, মেইন বুক থেকে উপপাদ্য বেসিক যদি ক্লিয়ার হয় তাহলে উপপাদ্য 17 বলছি কি, একটু দেখি আমরা, একটু উঠাই আমি। হ্যাঁ দেখো, পড়ো একবার। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা, এই জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর ভাইয়া লম্ব। ওকে, বলবো ভাইয়া এতক্ষণ তো ভালোই বুঝছি, এখন কি কইছে এটা তো বুঝি না, এই কব না? আচ্ছা দেখো, কইছে কি একটু স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আমি অঙ্ক শিখাই কিন্তু স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন, মাঝখান দিয়ে না কিন্তু। দেখো প্রথমে কইছে বৃত্তের কেন্দ্র, ভাই আগে বৃত্ত আঁকো না। আঁকলাম, আঁকছি, আয় রে বাঁকা হইছে রে, দাঁড়া, এই যে বৃত্ত খাইছে রে, যাই হোক এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। প্রথমে বলছে বৃত্তের কেন্দ্র দিলাম, ধরো এটা হচ্ছে তোমার, ধরো ও ব্যাস ভিন্ন জ্যা মানে কি? ব্যাস মানে কি? যেটা কেন্দ্র দিয়ে যায়। ব্যাস ভিন্ন জ্যা মানে কি? যেটা কেন্দ্র দিয়ে যাইবে না। মানে তোমারে ভাত তো আমরা এভাবে খাই, এভাবে না খাই, এভাবে ঘুরে খাই, দেখছি আর কিছু না। আমার কথা বুঝছো? ব্যাস ভিন্ন জ্যা মানে কি? জ্যা কথা কইছে, ব্যাস ভিন্ন মানে কেন্দ্র দিয়ে যাইবে না। ধরো এখান দিয়ে গেল, এই যে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ব্যাস ভিন্ন জ্যা গেল, ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু জ্যা এর মধ্যবিন্দু এইটা, জ্যা এর মধ্যবিন্দু হইছে এইটা। ধরো এটা হইছে ধরো এম বিন্দু, তুমি যে কোনো বিন্দু ধরতে পারো। সংযোজক রেখাংশ মানে বুঝতে হবে বৃত্তের কেন্দ্রের লগে ব্যাস ভিন্ন জ্যা এর সংযোগ করতে গেছে। আমি আবার বলি, বৃত্তের কেন্দ্রের লগে ব্যাস ভিন্ন জ্যা এর সংযোগ করতে গেছে, মধ্যবিন্দু সংযোগ করতে গেছে। তাহলে বৃত্তের কেন্দ্র হইছে এইটা, আর এটা মধ্যবিন্দু এইটার লাগে এটা সংযোগ করতে গেছে, কারণ বলছে না সংযোজক রেখাংশ। এই যে এইটা যে টানলাম এটাকে বলা হয় রেখা, এটা হচ্ছে রেখা, ওএম একটা রেখা, ওই জায়ের উপর লম্ব, মানে এই এবির উপরে লম্ব। আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি এখানে ওএমটা এবির উপর লম্ব, এবং এই জিনিসটাই তোমাকে প্রুফ করতে হইছে। এইটাই উপপাদ্য। আমার কথা ক্লিয়ার? এখন একটু, এটা হচ্ছে উপপাদ্য আর একটা হচ্ছে সম্পদ্য। সপ্তম অধ্যায় হচ্ছে সম্পদ্য, ব্যবহারিক জ্যামিতি, যেখানে তোমার আঁকা জায়গা। আর এটা হচ্ছে তোমার উপপাদ্য। সম্পদ্য ইজি, সবার কাছে ভালো লাগে। আমি ক্লাস যারা দেখেছো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগার কথা, এবং নিশ্চিত ভালো লাগবে। আর এই উপপাদ্যের ক্ষেত্রে একটু তোমার ব্রেনটাকে খাটাইতে হয়, কিছু বিষয় একটু মুখস্থ করতে হয়। হ্যাঁ, এবং মুখস্থের বিষয় আমি অলরেডি শিখাইছি। এখন তোমার ব্রেনটাকে খাটানোর পালা, কারণ তুমি যত বেশি ব্রেনটাকে খাটাইতে পারবা তত তুমি বেশি গ্রো করতে পারবা, তত তুমি বানায় লিখতে পারবা, এবং তত তোমার কিন্তু মার্কটা পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে হয়েছে কিন্তু ব্রেইনটাকে তোমার একটু কি করতে হবে, খাটাইতে হবে। আমরা নর্মালি জানি সম্পদ্য বলো উপপাদ্য বলো, প্রথমে লিখতে হয় সাধারণ নির্বাচন, তারপর লিখতে হয় বিশেষ নির্বাচন, তারপর লিখতে হয় অঙ্কন, তারপর লিখতে হয় অঙ্কনের বিবরণ। রাইট? অঙ্কনের বিবরণ কোনটা? সম্পদ্যের ক্ষেত্রে। আর অঙ্কনের বিবরণের জায়গায় তোমার লিখতে হবে প্রমাণ। এটা কিসের ক্ষেত্রে? উপপাদ্যের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমাদের সাধারণ নির্বাচন কোনটাকে বলে? এই যেটা লিখছে এটা হচ্ছে সাধারণ নির্বাচন। এরপরে লিখতে হয় বিশেষ নির্বাচন, কিন্তু বর্তমান হচ্ছে সৃজনশীল ভিত্তিক, এখন আর সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন এগুলো লেখার দরকার নেই। সো এখন তোমার লিখতে হবে বিশেষ নির্বাচনটা লিখতে হবে মনে করি, তারপর তুমি অঙ্কন সেটা লিখবা, তারপর তুমি প্রমাণ লিখবা। ওকে, তাহলে প্রথমে লিখতে হবে কি মনে করি। সুন্দর মতো মনে করি যে অংশটা লিখবা এটা সম্পূর্ণ সাধারণ নির্বাচন দেখে লিখবা। তাহলে মনে করি বৃত্তের কেন্দ্র তুমি ধরছো ও, তাহলে তুমি লিখবা ও কেন্দ্র বিশিষ্ট। খুব খেয়াল করো, আমি একবার শিখাবো। ও কেন্দ্র বিশিষ্ট বানাই লিখবা এটা তুমি। বৃত্তে তোমার হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা এবি লিখবা, এবি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। ওকে, এর মধ্যবিন্দু, তাহলে লিখবা মধ্যবিন্দু কোনটা? মধ্যবিন্দু কত? এখানে এম। এবার বলছে সংযোজক রেখাংশ, লিখবা যার সংযোজক রেখাংশ। দেখো কেমনে লিখি,
আমি শিখিয়ে দিচ্ছি কিন্তু। সংযোগ রেখাংশ কোনটা? ওএম। এই যে ওএম, ওই জ্যায়ের উপর লম্ব, ওই জ্যায়ের, হ্যাঁ ওএম, এতটুকু লিখবা। এবার লিখবা, যেহেতু এটা প্রমাণ করতে হইবে তাহলে লিখবা প্রমাণ করতে হবে যে এই লাস্টের অংশটাই মেইন। হ্যাঁ, প্রমাণ করতে এটা লিখতে হয়, যেটা তোমাকে প্রমাণ করতে বলবে ওটা তোমার আলাদাভাবে লিখতে হবে। প্রমাণ করতে হবে যে সবগুলোর ক্ষেত্রে যে প্রমাণ করতে হবে কি, যে ওই জায়ের উপর লম্ব, মানে জিনিসটা হচ্ছে এই ওএমটা লম্ব এবির উপর। ওকে, ওরা লাগছে বাংলায়, তুমি কিন্তু তোমাকে স্যারদেরকে এইভাবে দেখাইতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? এইটাই হচ্ছে বিশেষ নির্বাচন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার 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 ক্লিয়ার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝছো? এইটা বুঝছো? এইটা বানাই লেখা বুঝছো? একটা মুভি দেখলে তো ভালোই কইতে পারো তো সিনেমার নায়ক ছিল কেডা, হ্যাঁ, তারপরে নায়িকা কে ছিল, ভিলেন কে ছিল, কে কোনান দিয়ে কি করছে। একটা মুভি তুমি একবার দেখবা, পরবর্তী তোমার ফ্রেন্ড সার্কেল লাগে বলবা এরকম এরকম ডিসুম ডিসুম দিচ্ছে, এটা করছে ওটা করছে, সেটা ভালো করতে পারো। তাহলে এই ব্যাপারটা একটু এরকম চিন্তা করো, মুভির মতো চিন্তা করো। বানি 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 বানি, অল ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই তো আমার মেইন হচ্ছে তোমার বোঝা লাগে, বুঝছো? আমি আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। হ্যাঁ, এবার আমরা জানি সাধারণ নির্বাচন ডান, এটা লেখার দরকার নাই। তারপর বিশেষ নির্বাচন আমরা এটা লিখলাম। এখন আমরা লিখবো হচ্ছে কিন্তু অঙ্কন। অঙ্কনে সুন্দরভাবে এটা লিখে দেবা এবং বাড়তি এইখানে যতটুকু লাগছে ততটুকু এখানে করছি। এখন অঙ্কনে তুমি এইটাকে প্রমাণ করার জন্য তোমার ভাইয়া ও থেকে এ এইটা আর ও থেকে বি এই দুটো যোগ করতে হবে। তাহলে লিখবা ও কমা এ এবং ও কমা বি যোগ করি কি, বুঝছো? এইটা লেখার পরই তারপর এই চিত্রটা এখানে আইকা দেবা, কাটা কম্পোজ দেওয়া সুন্দরভাবে ইকোটা তারপর লিখে দেবো। এরপর আসছে কিন্তু ভাইয়া প্রমাণে। এখন ডান এতটুকু। তাহলে আমাদের একটু টার্গেট রাখো। হ্যাঁ, আমাদের টার্গেটটা হচ্ছে কি ভাইয়া, আমাদের টার্গেটটা থাকবে আমাদের এই ওএমটা এবির উপর লম্ব, এই জিনিসটা প্রমাণ করতে হবে, এটা একটু মাথা রেখে। এখন আসি ভাইয়া প্রমাণ। এখন বর্তমানে সৃজনশীল ভিত্তিক, এজন্য প্রমাণগুলো ধাপ 1 ধাপ 2 মানে ধাপ ধাপ মানে টাইপ টাইপ আকারে কিন্তু তোমার দিতে হয়, মানে লিখতে হয়। আগে তো একসাথে সবাই লিখে দিত, 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে দিত। এখন লেখে কি ধাপ 1 ধাপ 2, অসুবিধা আছে? 1 নাম্বার 2 নাম্বার না লিখে ধাপ 1 ধাপ 2, তোমার যে কয়টা ধাপ হয়, ধাপ হওয়া বলতে এটা তোমার আমি বলি ধাপ 1। ধাপ 1 এ আমরা কি করবো ভাইয়া, তুমি খুব খেয়াল করবা, একটু বোঝার বিষয়। তুমি দেখো এখানে ও এম এ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আবার ও এম বি এটাও একটা সমকোণী ত্রিভুজ। আমরা দেখতে পারতেছি ভাইয়া দুইটাই কিন্তু সেম। কেমনে সেম? কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সেম। খেয়াল করো, বৃত্তের যদি জ্যা এর মধ্যবিন্দু এই পাশে এই পাশে কিন্তু সমান হয়, আর এটা তো সেমই। তার মানে আমরা বলতে পারি এইখানে দোনোটা সমকোণী ত্রিভুজ আর দোনোটা সব কিছু সমান। আমাদের নিজের চোখে আমরা দেখতে পারতেছি সব সমান। তাহলে 1 নাম্বার ধাপে আমরা এটা নিয়ে কাজ করবো যে এইটা সমান এইটা সমান, এটা লাগে এটা খাতিল, এটা লাগে এটা খাতিল, এই শেষ। আমার কথা বুঝছো? তাহলে যেহেতু দুটোটা ত্রিভুজ লাগবা, ত্রিভুজ ও ও এম এ ও এম এ এবং ত্রিভুজ ও এম বি ও এম বি এ। তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে লিখতে পারি ওই সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। ছোট্ট কইরা এখানে ভাইয়া ব্র্যাকেটে লিখে দেবা যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় মানে লেখা লাগে, নাহলে মার্ক দেয় না। যে এটা কেন হইছে, কারণ আমরা জানি কি মানে ব্যাসার্ধ সমান, লাগবে কি ব্যাসার্ধ সমান, এতটুকু লিখলেই হবে। যদি সম্ভব হয় লেখলে ভালো হয়, মার্কটা ফুল দেয়, আর কিছু না। এবার কি লাগবে ভাইয়া, তুমি জানো যে মধ্যবিন্দুর এই পাশে এই পাশে সমান, তাহলে এম সমান সমান বিএম, কি এম সমান সমান বিএম, এম সমান সমান বিএম। তাহলে এটা কেমনে হয়েছে ভাইয়া, কারণ এম হয়েছে কি, এম হয়েছে কি ভাইয়া মধ্যবিন্দু, কার? এই এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। আর যদি মধ্যবিন্দু হয় তারা কিন্তু সমান হয়। একটু ছোট করে লিখে দিলাম, কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এরপরে কিন্তু ভাইয়া এই ওএম সমান সমান ওএম, এটা সাধারণ বাহু, লিখতে পারো, না লিখলে সমস্যা নাই। ওএম সমান সমান ওএম। এখন আমরা দেখতে পারলাম 14 গোষ্ঠী যা আছে সবই সমান। তাহলে যদি ত্রিভুজের এই দুইটা ত্রিভুজের যদি এগুলো সমান হয় তাহলে এই কোণও কিন্তু সমান হইবে, মানে এই কোণ কিন্তু সমান হবে। তাহলে আমি লিখতে পারি কোণ ও এম এ, আগে লিখছি ত্রিভুজ, তাহলে লিখবো কোণ সমান সমান কোণ ও এম বি, ও এম বি মানে এই জিনিসটাই, এই ও এম এ ও এম এ ও এম বি, এই ও এম বি। কারণ যেহেতু আমি দেখতে পারতেছি সবই সমান, তাহলে অবশ্যই নিশ্চিত কোণ দুইটাও কিন্তু সমান।
রাইট? তাহলে কোন দুইটা যদি সমান হয়, আমরা দেখতে পারলাম 14 গোষ্ঠী সব সমান, তাহলে যদি সব সমান হয় ওটাকে বলা হয় সর্বসম। তাহলে ফাইনালি আমরা এই দুইটা লিখবো যে অতএব ত্রিভুজ ও এম এ সমান সমান দিয়া উপরে যদি এভাবে দাগ দেয় এটাকে বলা হয় সর্বসম। সর্বসম মানে হচ্ছে সব সমান। তাহলে ত্রিভুজ ও এম বি শেষ, 1 নম্বর ধাপ ডান। হ্যাঁ বলতে পারো ভাইয়া এটা কি আমরা এইটার ক্ষেত্রে শুধু অ্যাপ্লাই করবো না, তোমাকে যদি সৃজনশীল বানায়া দেয়, এভাবে যদি তোমার চিত্র আসে বা এভাবে যদি কোশ্চেন করে, তখন সেই ক্ষেত্রে প্রথমে একটা ধাপে দাস করে এরকম লিখে দেবো। যদি দেখো বাই চান্স দুইটা ত্রিভুজ সমান, কোনো কথা নাই, তুমি অলরেডি একটা ধাপ বানায়া লিখে দিলা, ডান শেষ। সবগুলা ইতে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার ভাইয়া? কারো কোনো অসুবিধা আছে এতটুকু তো বুঝতে? এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? ডান। তাহলে ধাপ 1 আমাদের গেল। অসুবিধা আছে? অসুবিধা তো থার কথা না, থার কথা না, না অসুবিধা থার কথা না। ধাপ নাম্বার 2 একটু খেয়াল করে, আমাদের সহজ একটাই বলছো যে ওএমটা এবির উপর লম্ব। তুমি দেখো আমরা 1 নাম্বার ধাপ অনুযায়ী তোমার চিন্তা করতে হবে যে 1 নাম্বার ধাপে তুমি দেখলা যে এই দুইটা ত্রিভুজের 14 গোষ্ঠী সব সমান, ফাইনালি সর্বসম পাইয়ে গেছি। তাহলে যদি সবই সমান হয় তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ দুটোটা কোণ সমান, আর দুইটা কোণ মানে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, কোণ যদি সমান হয় তাহলে তো ওএমটা এবির উপর লম্ব, শেষ, খেলা শেষ। এখন তুমি লিখবা কোণ দ্বয় রৈখিক যুগল বা এদের পরিমাপ সমান। বাংলা লাইনটা তুমি লিখতে পারো কোণ দ্বয় এই কোণটা পরস্পর রৈখিক যুগল, মানে বুঝাচ্ছে দুইটা কোণ সমান এরকম। তাহলে অতএব লিখবা কি, তুমি বাংলাটা লিখে দিলে অসুবিধা নাই, মানে লিখলে ভালো। এবার লাগবে অতএব কোণ, ধাপ 2 এ লাগবা কোণ ও এম এ, এই কোণটা সমান সমান কোণ ও এম বি সমান সমান আমি লিখতে পারি এক সমকোণ। পারি কি পারি না? যেহেতু আমি ডাইরেক্ট লিখলাম এক সমকোণ, মনে রাখবা লম্ব যদি কোনো প্রমাণ করতে বলে তাহলে তোমার মাথা রাখতে হবে তোমার সমকোণ এক সমকোণ যদি তুমি কোনোভাবে বাইর করতে পারো তাহলে হয়েছে। তাহলে অতএব লাগবে অতএব এই ওএমটা এবির উপর লম্ব প্রমাণিত, লাস্টে লিখতে হবে প্রমাণিত, শেষ। বুঝছো ভাইয়া? ধাপ না দিয়ে করলে হবে না ভাইয়া, না আপু শোনো, ধাপ দিয়ে করলে বেটার হবে, তোমাকে মার্ক দিবে, কারণ এখন সৃজনশীল সিস্টেম তো এই জন্য। তুমি ধাপ সমস্যা কি, তুমি বানাই দাও, তোমার ধাপ যদি 3টা হয় 4টা হয় কোনো অসুবিধা নেই, বুঝছো? কোনো অসুবিধা নেই। ডান 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 ভাইয়া, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও, বুঝছো? এই কমেন্ট করে না কেন? শেষ শেষ, কাহিনী শেষ, বুঝো নাই? এখন আমরা উপবদ্ধ 18 নাম্বার যাব, কাহিনী শেষ, কাহিনী বহুত হয়েছে। এইবার সিস্টেমটা বুঝতে পারছো? সিস্টেম বোঝো ভাই, সিস্টেম বোঝো। থ্যাংক ইউ ভাইয়া। তারপর আসি, তারপরে উপবদ্ধ 18, উপবদ্ধ 18। ওকে, বলছে কি বৃত্তের, খেয়াল করো, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সবাই বুঝছে। আচ্ছা পরেরটাতে আসি ভাইয়া, দেখো এটা পয়েন্ট আসে, আমরা একটু এটা দেখি। বৃত্তের কথা কইছে, কোনো কথা না, আগে আমরা বৃত্ত আঁকা লই, এটা হচ্ছে ধরো কেন্দ্র, কারণ একটা বৃত্ত আঁকলে বৃত্তের কেন্দ্র দেওয়া লাগে, আমার কথা বলছো, কেন্দ্র লাগবে, নাহলে বৃত্ত আঁকা কেমনে? বৃত্তের সকল সমান জ্যা, তার মানে সকল দ্বারা বোঝায় অনেকগুলা জ্যায়ের কথা বলছে। ধরো এখানে একটা জ্যা আছে, এখানে একটা জ্যা আছে, সাপোজ আমি আপাতত দুইটাই নিচ্ছি, এর বারতে আমি নিব না, তোমাদের বই অনুযায়ী। ধরো এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে ধরো তোমার এ বি, তারপর হচ্ছে সিডি, এটা হচ্ছে সিডি। ওকে, তাহলে বৃত্তের সকল সমান জ্যা মানে এই এ বি জ্যাটা আর সিডি জ্যাটা দুইটা সমান, এটাও যতটুকু এটাও ততটুকু, এই কথাই বলছে। সমান জ্যা কেন্দ্র থেকে, কেন্দ্র হচ্ছে এটা থেকে সমদূরবর্তী, ধরো ও থেকে আমি এখানে টানলাম, আবার ও থেকে ধরো এটা ও, আবার ও থেকে আমি এখানে টানলাম, এইটা আর এইটা সমদূরবর্তী, এই কথাই কিন্তু ভাই তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে ধরো এ বি সি ডি ই
এফ, এই অর্থাৎ ওই আর ওএফটা তারা পরস্পর সমদূরবর্তী। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে সোজা কথা যে ওই সমান সমান ওএফ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন ঘাবড়ানোর কিছু নেই, তো ভাইয়া তো আছে অবশ্যই। তাহলে তুমি প্রথমে কি লাগবা? প্রথমে লাগবা মনে করি, এই অনুযায়ী মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি সমান, যা যা ও থেকে তোমার হচ্ছে ওই এবং ও থেকে ওই এবং ওএফ সমদূরবর্তী। এতটুকু লিখতে পারবা না? না আমার লেখা লাগবে, পারবা না? এতটুকু বানাবে না লাগবা এই যে তোমার সাধারণ নির্বাচন অনুযায়ী পারবা, অবশ্যই পারবা। এরপর ফাইনালি লাগবা অঙ্ক। তোমরা লিখে নিও ভাই, আমি লিখলাম না। অঙ্কনের ক্ষেত্রে এটা যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে তুমি ও থেকে এ এটা টানতে হবে, ও থেকে সি টানতে হবে। কথা সত্য নাকি মিথ্যা? তাহলে তুমি লিখবা ও এ এবং ও সি যোগ করি। তাহলে ভাইয়া তুমি যোগ করছো? আচ্ছা, এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো যে ভাইয়া তুমি এই কেন্দ্র দিয়া কিন্তু বৃত্তের যে কোনো দিকে, আমরা জানি কেন্দ্র দিয়া বৃত্তের যে কোনো দিকে গেলে ওইটা কিন্তু হয়েছে তোমার ব্যাসার্ধ নাকি? তাহলে আমি বলতে পারি না ও একটা ব্যাসার্ধ, ওসি একটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ তো সবই সমান। তাহলে আমি এই ও আর ওসি সমান কইতে পারি না? কি পারি না? তুমি কও পারি কি পারি না? কও তুমি কও, তুমি 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 কও, মানে তুমি বলো যে আমি এই জিনিসটা পারি কি পারি না। হুম, আচ্ছা তাহলে আমরা বলতে পারি, একটু চিন্তা করো, আমরা একটু বেসিকটা আগে শিখি, হ্যাঁ করবো অনেক। তাহলে আমরা বলতে পারি যে ও এর সমান সমান ওসি, পারি কি পারি না? নিশ্চিত পারি। এবার তুমি, আমি কিন্তু আরো একটা জিনিস শিখেছি, একটা জ্যায়ের কেন্দ্র, ধরো এটা হইছে কেন্দ্র, তাহলে কেন্দ্র যদি হয় তাহলে কেন্দ্রের এই এ আর বি এই দুটোটা সমান, আমি দেখাইছি না? দেখাইছি না? আচ্ছা, তাহলে তাহলে আমি কিন্তু বলতে পারি এই এ আর বি সমান। তাহলে যেহেতু এই এ বি যা আর সিডি যা দোনোটাই সমান, তাহলে এ ইউ যা সিএফ হতা, এই বি ইউ যা ডিএফ হতা কি, আবার এই ও ইউ যা ও এফ হতা। তাহলে আমি বলতে পারি এখানে দুইটা ত্রিভুজ হয়, একটা হচ্ছে ও এ ই একটা ত্রিভুজ, আর একটা ও সি এফ একটা ত্রিভুজ। তাহলে দোনোটা ত্রিভুজ সমান, আর দুইটা ত্রিভুজ যদি সমান হয় তাহলে ধাপ একে কিন্তু আমরা ওই যে আগের উপপাদ্যটা কিন্তু আমরা 14 গোষ্ঠী সব সমান লিখছি। কিন্তু এটার ক্ষেত্রে প্রথমে তুমি যে বলবা ভাইয়া যেখানে দুইটা ত্রিভুজ আমি দেখতে পারতেছি, এখন দুইটা ত্রিভুজের সবকিছু সমান দিয়ে আমি আগে লিখবো, তুমি লিখতে পারো, কোনো আহামরি অসুবিধা না। তাহলে আমরা প্রথমে প্রমাণে যাই, খেয়াল করি, খুব খেয়াল করতে হবে, হ্যাঁ। তাহলে প্রমাণ একে আমরা ধাপ একে যাই, মানে প্রমাণে ধাপ একে। ধাপ একে আমরা কি শিখছি? এখানে দেখো দুইটা ত্রিভুজ ও এ ই, লাগবে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, ও সি এফ এ। তাহলে আমি বলতে পারি যেহেতু ব্যাসার্ধ দুইটা সমান, তাহলে লিখতে পারি ও এ সমান সমান ও সি। কেন? সাইডে লিখে দিতে পারো যে ব্যাসার্ধ সমান, আমরা তো জানি বৃত্তের ব্যাসার্ধ এমনি সমান। আচ্ছা, এরপরে কি এরপর বলতে পারি আমি এই সমান সমান সিএফ, এই সমান সমান সিএফ। আচ্ছা ভাইয়া এই জিনিসটা এখন যদি লেখি আসলে হইবে না, হইবে না বলতে তোমাকে এভাবে বলতে পারি যে তুমি যে এই সমান সমান সিএফটা লেখলা না, একটু খেয়াল করো এটা কিসের উপর ভিত্তি করে লেখলা। এই জন্য 1 নাম্বার ধাপে একটু আমাদের এখান দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এই পাশ এবং এই পাশ নিয়ে কাজ করতে হইবে। তার পরবর্তীতে ধাপ 2 বা 3 আমরা এই অংশটা লিখতে পারবো, কিন্তু এখন হুট করে লিখতে পারবো না, কারণ এই সমান সমান সিএফ হয় কেমনে এটা দেখাইতে হইবে না। এই জন্য দেখানোর জন্য আমরা ধাপ একে আমরা একটু অন্যতা করি, হ্যাঁ। তাহলে আমরা ধাপ একে কি করব? আমরা যে এই সমান সমান সিএফ এটা যে সত্য এটা আমার প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করার জন্য আমি কিন্তু লিখতে পারি ভাইয়া এই ওইটা এবির উপর লম্ব, আমি দেখতে পারতেছি, এই যে দেখো ওইটা কার উপরে লম্ব? এবির উপরে। এবং আবার তুমি দেখো এই ওয়েভটা কার উপরে লম্ব ভাইয়া? সিডির উপরে। কথা সত্য নাকি মিথ্যা? আমি কিন্তু এই জিনিসটা প্রথমে লিখতে পারি কি পারি না? তাহলে যদি আমি এটা লিখি যে না ওইটা এবির উপরে লম্ব, আবার ওয়েভটা সিডির উপরে লম্ব, তাহলে আমি কিন্তু বলতে পারি এই সমান সমান বি। কারণ যদি লম্ব হয় তাহলে দুই পাশ কি হয়? মানে একুলো 90 ডিগ্রি, একুলো 90 ডিগ্রি, তাহলে দুই পাশে কি? দুই পাশে হচ্ছে কিন্তু তোমার সমান। তাহলে আমি এখন লিখতে পারি তাহলে এই সমান সমান এই সমান সমান বি, আবার সিএফ সমান সমান এফ ডি, সিএফ সমান সমান ডিএফ। পারি কি পারি না? বলো পারি কি পারি না? তাহলে অতএব তুমি চিন্তা করো, অতএব তুমি চিন্তা করো আমি তাহলে এর জায়গায় কি লিখতে পারি ভাই? এখন এর জায়গায় আমি এখন লিখতে পারি যে আমি কিন্তু শুরুতে লিখছি এই সমান সমান বি। তুমি দেখো পুরাটা হইছে কি ভাইয়া? পুরাটা 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 হইছে কিন্তু এবি।
এই পুরাটার অর্ধেক কিন্তু এই, কথা সত্য নাকি মিথ্যা, তাহলে আমি লিখতে পারি এই সমান সমান হাফ অফ এবি। আবার দেখো এই যে সিএফ, তাহলে এই এতটুকু এতটুকু সমান সমান আমি কি লিখতে পারি, পুরোটা কত ভাইয়া, সিডি। সিডি তাহলে এই পুরোটার অর্ধেকই তো সিএফ, তাহলে এই অর্ধেক হচ্ছে হাফ অফ সিডি। এইটা বুঝছে কি বোঝো না, এইটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আমি আবারও বলি তোমাদের, যে তোমরা বলো ভাইয়া ত্রিভুজ নিয়ে কেন কাজ করলেন না আগের উপপাদ্যটার মতো, কারণ একটাই, কারণ তুমি এই সমান সমান সিএফটা কোত্থেকে পাইলা, এটা যদি শুরুতে লেখো তাহলে এটা আসলে ভুল হয় না। এই জন্য আমাদের একটু পলিটিক্স খাটাইতে হবে, যে না এই সমান সমান সিএফটা আমার আগে প্রুফ করতে হইবে, তারপর আমি দুইটা ত্রিভুজ নিয়ে করবো। এই জন্য আমি বলছি ওই এবির উপর লম্ব, আবার ওয়েফটা সিডির উপর লম্ব, তাহলে যদি লম্ব হয় এটা সমান সমান এটা, এবং এই সমান সমান আমি বলতে পারি পুরোটার অর্ধেক। ক্লিয়ার ভাইয়া? এটা বুঝছো? এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা ভাইয়া? তাহলে এটা গেল ধরো ধাপ 1, ধাপ 1 গেল এটা। এবার আসি ধাপ 2। ধাপ 2, ধাপ 2 কি তুমি তাহলে আমরা যেহেতু এটা করছি, তাহলে আমি এখন লিখতে পারি এই এবি উজা সিডি উতা, তাহলে লিখতে পারি ধাপ 2 যে এবি সমান সমান সিডি। আচ্ছা, এবার আমি লিখতে পারি এই উজা সিএফ হতা, এই উজা সিএফ হতা। বলতে পারো ভাইয়া কেন? কারণ এর আগে যে চালাকি করছি না, এই যে এবি আবার এই যে এই আবার সিএফ, এই উজা সিএফ হতা একই কথা। এটা ধাপ 2 তুমি একটু ছোট্ট করে লিখে দিতে পারো, পারো না? জাস্ট বানাই দিলাম। এরপরে ধাপ 3, এরপরে এখন তো সবই খোলামেলা প্রকাশ পেয়ে গেছে, এখন তুমি ধাপ 3 রিল্যাক্সে তুমি এখন ত্রিভুজ নিয়ে কাজ করবা। লাগবে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ এ। এখন তুমি লিখতে পারো ও এ সমান সমান ও সি, কেন ভাইয়া? লাগবা ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান। আচ্ছা, এবারে তুমি কি লিখবা, এই যে এই সমান সমান সিএফ, কেন ভাইয়া? তুমি এটা ধাপ 1 প্রমাণ করছো না, ধাপ 1 প্রমাণ করছো না, না ধাপ 1 না ধাপ 2 লেখছিলা, ধাপ 2 লেখছিলা না, ধাপ 2 এই সমান সমান সিএফ, তাহলে সাইডে তুমি লিখে দেবা ধাপ 2। অসুবিধা আছে? আচ্ছা, এরপরে যেহেতু আমরা দেখতে পারতেছি সবই সমান 14 গোষ্ঠী, তাহলে আমি এখন লিখবো ত্রিভুজ ও এটা ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। অতএব তুমি ফাইনালি এই যে বলছিল কি, যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ ওই সমান সমান ও এফ লাগবে। অতএব ওই এটা একটু রাখে দেবা, ওই সমান সমান ও এফ, প্রমাণিত। এই মানে হচ্ছে উপপাদ্যটা বুঝছো কি বুঝো না, একটু আমাকে কাইন্ডলি জানাও ভাইয়া, সবাই জানাও এই উপপাদ্যটা বুঝছো কি বুঝো না, একটু আমাকে কাইন্ডলি জানাও, ফার্স্ট জানাও। হ্যাঁ, আজকে জল আনি নাই, পানি আনি নাই, বুঝছো, গলা শুকায় গেছে। এই উপপাদ্যটা বুঝছো কি বুঝো না, একটু আমাকে কাইন্ডলি জানাও। বুঝার তো কথা, না বুঝার তো এখানে কিছুই আমি দেখতেছি না। হয়তো বা একটু পেঁয়াজ দিছে, এই তো, কিন্তু পেঁয়াজটা বেসিক তো আমি শিখাইছি। বুঝছি জি স্যার, ওয়াটার ওয়াটার, থ্যাংক ইউ ভাইয়া, পানি থ্যাংক ইউ আফুরা ভাইয়ারা। পানি পানি শাওন ঘোষ, থ্যাংক ইউ। আর কারো পানি পানি হয় না? জি ভাইয়া বলছে, বুঝছো বুঝছো। আচ্ছা, এই সেম কিন্তু ভাইয়া উপপাদ্য 18 উপপাদ্য 19টা সেম সেম সেম, ওই আমি যেভাবে করাইছি এভাবে করবা, একটু বানাইছে নেই করবা। তুমি একটু এখন গালাগালি করো তাহলে হবে। তুমি এখন আমি বেসিক যা শিখেছি ওটা একটু ভালোভাবে মুখস্থ করবা। উঠেছো না সবাই? আর হ্যাঁ, আমার যে বড় একটা গ্রুপ আছে তোমরা জানো না, বড় গ্রুপ, ওই গ্রুপে তোমরা যা লিখছো এখন ওটা ছবি তুলে একটু পোস্ট করবা, এটাকে বলা হয় নোট। নোটটা একটু পোস্ট করো তোমরা, হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করবো না, এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই করবা। এবং বেসিক যতটুকু শিখাইছো অতটুকু ভালোভাবে আয়ত্ত কইরা উপপাদ্য 17, উপপাদ্য 18, উপপাদ্য 19টা নিজে একটু ঘাটাঘাটি করো, যে ভাইয়া কি বলছে দেখবা, আস্তে আস্তে সব তোমার মাথার মধ্যে ঢুকতেছে। ওকে ডান। সো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, কারণ 8.1-এ তোমাদের যা লাগে, যতটুকু লাগে ততটুকু আমি তোমাদের বুঝাইছি। আগামীকালকে বৃত্তচাপ, ওর ভিতরে যাব, কেন্দ্রস্থ বৃত্তস্থ, ওগুলোর ভিতরে আগামীকালকে প্রবেশ করবো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে।
পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।